তুমি কি সাঁতার পারো? আমি মাথা নামিয়ে মিনমিন সুরে বললাম, না, পারি না। আদৃশ ভাইয়া এবার নদীকে বললেন, দেখ, ও সাঁতার পারে না, তাহলে তোর সাথে এক নৌকায় ওকে পাঠায় কি করে? নদীর সহজ স্বীকারোক্তি। আমি তো পারি। আদৃশ ভাইয়া এবার একটু বিরক্ত হলেন। নদীর মাথায় গাঁটটা মেরে বললেন, তোর মাথায় তার আসলেই ঢিলা। ও ডুবে গেলে তুই বাঁচাতে পারবি? নিজে এক বাচ্চা, সে কিনা আরেক বাচ্চাকে বাঁচাবে, জীবনে পারবি না। উফ, আবার সেই বাচ্চা। মন চাইছে আদৃশ ভাইয়ার মাথা ফাটাই। নিজেকে বোধহয় বুড়ো ভাবে, এজন্যই তো ওনার কাছে সবাই বাচ্চা। নদী এবার মাথা নিচু করে গলা নামিয়ে বলল, পারবো তো ছোট ভাইয়া। নদীর কথায় আদৃশ ভাইয়া এবার চরম বিরক্ত হলেন। কণ্ঠে যথাসম্ভব বিরক্তি প্রকাশ করে বললেন, নৌকা চালাতে পারিস? বুড়া ধরতে পারিস? নদী আর কোনো জবাব দিতে পারল না। মাথা তুলে না বোধক মাথা নাড়ালো। আদৃশ ভাইয়া তা দেখে হয়তো খুব খুশি হলেন। নদীকে আঙ্গুল দিয়ে ওই পিচ্চিটার নৌকায় যেতে বললেন। নদী ভাইয়ার কথায় বাধ্য মেয়ের মতো সেই নৌকার অপর ধারে গিয়ে বসল। মেয়েটার যে মনক্ষুণ্ণ হয়েছে তা তার চেহারা দেখেই বুঝতে পারলাম। তবে আমি যে খুশি হয়েছি তা না, উল্টো প্যারা লাগছে সব। এখন আদৃশ ভাইয়ার সাথে পুরো সময় বিল ঘুরে দেখব। শান্তিতে যে কোনো সৌন্দর্য উপভোগ করতে পারবো না তা জানা আছে। নদী নৌকায় চড়ে বসতেই আদৃশ ভাইয়া অপর ছোট নৌকায় গিয়ে দাঁড়ালেন। অনিচ্ছা সত্ত্বেও ওনার পিছু পিছু আমিও চললাম। আদৃশ ভাইয়া নৌকার এধারে বসে আছেন। আমি নৌকার এধারে স্বাভাবিকভাবে উঠতে চাইলাম, কিন্তু বোরকার জন্য পারলাম না। শেষমেশ বোরকা একটু উঁচু করে ধরে সামনে পা রাখলাম। তৎক্ষণাৎ আদৃশ ভাইয়া নিজের জায়গা ছেড়ে উঠে আমার দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় এ হাত বাড়ানোর কারণটা বুঝতে কিছু সময় লাগলো। ততক্ষণে আদৃশ ভাইয়া চোখ দিয়ে ইশারা করে আমাকে নিজের হাতে হাত রাখতে বললেন। আবারও অনিচ্ছা সত্ত্বেও ওনার হাতে হাত রেখে নৌকায় চড়ে বসলাম। ওদিকে নদী যে নৌকায় বসেছে সে নৌকা চলতে আরম্ভ করেছে। আমাদের নৌকাও চলতে আরম্ভ করলো। মেরুন কালারের শার্ট আর জিন্স প্যান্টে পরিহিত যুবকের হাতে বইটা দেখে একটু হাসি পেল বটে, তবে কোনো এক কারণে ভালোও লাগলো। জেল দিয়ে সেট করা চুল, হাতে লেদারের ঘড়ি আর পরনের কাপড় চোপড়ের কারণে আদৃশ ভাইয়া কি ডিজিটাল মাঝি দেখাচ্ছে। বা ডিজিটাল মাঝি। নিজেই হেসে উঠলাম এই নামকরণে। কি হলো, হাসছো কেন? আদৃশ ভাইয়ার কথায় আমি একটু চমকে উঠলাম। আমি যে হেসে উঠেছি উনি জানলো কি করে? আমার তো মুখ বাঁধা। তাহলে আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি বুঝলেন কি করে? আদৃশ ভাইয়া মুচকি হেসে পাশ ফিরে বললেন, না বোঝার কি হলো? আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে উনি বললেন। আমি আশেপাশে এক নজর বুলালাম। আসলেই কেউ নেই। নিকাব খোলায় সমীচন হবে। চারপাশে বয়ে চলা এ শীতল হাওয়া একটু চোখে মুখে না মাখলে প্রাকৃতিক এ পরিবেশ ঘুরতে আসাটাই বৃথা। আমি আস্তে করে নিকাব খুলে নিজের হাতে আটসাট করে রাখলাম। এপাশ ওপাশ তাকিয়ে বিলের সকল সৌন্দর্য নিজের মধ্যে পুড়ে নিতে উদ্যত হলাম। বললে না কি কারণে হাসছিলে? আদৃশ ভাইয়ার প্রশ্ন শুনে আমি ওনার দিকে তাকালাম। ভালো করে লক্ষ্য করে বুঝলাম ওনার চোখে মুখে এক অদ্ভুত আনন্দ খেলা করছে, যেন অনাকাঙ্ক্ষিত কিছু একটা পেয়ে বসেছেন। কিন্তু কি সেটা? আচ্ছা, আমার কি যায় আসে কি সেটা? জেনে লাভ নেই। বরং আদৃশ ভাইয়ার উপর কোনো রকমের রাগ ক্ষোভ না দেখিয়ে সময়টাকে উপভোগ করা উচিত। ওনার উপর এই রাগ মুড দেখিয়ে কিছুই হবে না, বরং এখানকার সৌন্দর্যটাই মিস করে যাব। আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, আমি তখন হাসছিলাম আপনাকে দেখে। আদৃশ ভাইয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, কেন, আমাকে কি জোকার মনে হচ্ছে? আমি একটু শব্দ করে হেসে দিয়ে বললাম, আপনাকে ডিজিটাল মাঝি মনে হচ্ছে। আদৃশ ভাইয়া এবার আমার চেয়েও শব্দ করে হেসে দিলেন। ওনার এই হাসির শব্দ চারপাশে খালি খালি পরিবেশের কারণে কেমন যেন প্রতিধ্বনিত হয়ে আমার কানে ভেসে আসলো।
এমনটা মনে হওয়ার কারণ? আপনার ড্রেস আপ। এরপর আদ্রিস ভাইয়া আর কিছু বললেন না। খানিক বাদে বললেন, তো ম্যাডাম, এই ডিজিটাল মাঝির নৌকায় উঠে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? আমি মুচকি হেসে উত্তর দিলাম, জি, অনেক ভালো লাগছে। আদ্রিস ভাইয়া হাসি মুখে বললেন, আপনি কি আবারও এই ডিজিটাল মাঝির ভাড়া করা নৌকায় উঠতে রাজি হবেন? আদ্রিস ভাইয়ার প্রশ্ন শুনে আমি থমকে গেলাম। প্রশ্নটা কানে শুনতে যতটা স্বাভাবিক মনে হলো, হৃদয় দিয়ে শুনতে ঠিক ততটাই অস্বাভাবিক মনে হলো। এই প্রশ্নের জবাব আমি কি দেব? জবাব দেওয়ার মতো কি প্রশ্ন এটা? না, জবাব দেওয়ার মতো নয়। তার চেয়ে বরং চুপ থাকাটাই শ্রেয়। আদ্রিস ভাইয়ার প্রশ্নের জবাব দিলাম না। আশেপাশে তাকিয়ে বিলের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এদিকে ওদিকে তাকাতেই দেখলাম নদী যে নৌকায় চলেছে তা আমাদের নৌকা থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু একই সাথে নৌকা চলা শুরু করলো। তো তাহলে কি আদ্রিস ভাইয়া ধীরে নৌকা চালাচ্ছেন? হয়তো, কারণ উনি তো আর এতে অভ্যস্ত নন। না, অনেক হয়েছে এইসব দুনিয়াবাদী বিষয় নিয়ে ঘাটাঘাটি। এসব না করে আমি এখন স্বর্গীয় কিছু সৌন্দর্য উপভোগ করব। কিছুক্ষণ চোখজোড়া বন্ধ করে লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিয়ে চোখজোড়া খুললাম। সাথে সাথে আদ্রিস ভাইয়ার হাসি মাখা মুখে নজর এলো। কি মারাত্মক সেই হাসি, একদম ঘায়েল করে দিবে যেন। ধ্যাত, আবারও এসব চিন্তায় ডুবে যাচ্ছি আমি। এই বেয়াদব লোকটা আমাকে ডিস্টার্ব করতেই এমন করে যাচ্ছে নিশ্চয়ই। কিন্তু আমি ডিস্টার্ব হব কেন? আদ্রিস ভাইয়ার উপর থেকে চোখ সরিয়ে আমি পানির দিকে তাকালাম। কি স্পষ্ট দেখা যাচ্ছে এ পানি। একটু স্পর্শ করে দেখব কি? আমার মন থেকে তৎক্ষণাৎ জবাব এলো, ভালো কাজে পারমিশন নিতে হয় না। আমি আনমনে হেসে বিলে সে পানিতে হাত ডুবালাম। কি ঠান্ডা সে পানি, শরীরে মৃদু শিহরণ জাগিয়ে তোলে, হৃদয়টাকে শীতল পরশে ডুবিয়ে দেয়। বাম হাত দিয়ে ব্যাগ আর নিকাব ধরে রেখে ডান হাতের কবজি পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখলাম। স্রোতের বিপরীত দিকে আমার হাত রয়েছে, ফলে পানি বাড়ি খাচ্ছে। অনেকক্ষণ এভাবে হাত রাখার পর হঠাৎ মনে চাইলো একটু পানি ছিটিয়ে দেই আশেপাশে। মনের সে ইচ্ছাকে প্রাধান্য দিতেই ডান হাত দিয়ে পানি উঠিয়ে বিলের সে পানি আবারও বিলকেই ফেরত দিলাম, তবে এদিকে ওদিকে ছিটিয়ে। আমি এখন নিজের মধ্যে মত্ত। চারপাশে কি হচ্ছে তা আমার দেখতে মন চাইছে না। আচমকা সোনালি এক আলোর ছটা চোখে মুখে পড়তেই চোখ জোড়া বা হাত দিয়ে বন্ধ করে নিই। কয়েক সেকেন্ড এভাবে রাখার পর বুঝতে পারলাম এ সোনালি আলোর উৎস কি। এ আলোর উৎস শেষ বিকেলের নরম সে সূর্যি মামার দেহ থেকে। ধীরে ধীরে বাঁ হাত চোখ থেকে সরিয়ে সূর্যের দিকে তাকালাম। এ আলো সয়ে নিতে কিছু সময় নিল আমার চোখ জোড়া, তবে খুব বেশি সময় না, কারণ এ আলো কড়া নয়, বরং নরম, স্নিগ্ধ, মনোমুগ্ধকর। বৃষ্টির পরে এই কড়া সূর্যের রূপ একদম নরম তুলতুলে হয়ে যায়, তার তেজি ভাবটা যেন একদমই নাই হয়ে যায়। শেষ বিকেলের হালকা ধূসর সাদা মেঘের আড়াল থেকে এ সূর্যের রোশনি চারপাশে পুরোপুরি সোনালি রঙে রাঙিয়ে দিল। বিলের বহমান এ পানিতে সোনালি রং পড়ে কি ঝিকমিক করছে, চোখ ধাঁধানো এক উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে চারিপাশে। দূরের নৌকাগুলো এ সোনালি পরিবেশে স্বর্ণালী রূপ ধারণ করেছে। পানির প্রতিবিম্ব আমার চোখে মুখে পড়ায় নিশ্চিত আমিও সেই স্বর্ণালী রূপ ধারণ করেছি। হঠাৎ আদ্রিস ভাইয়ার কণ্ঠ শুনে আমি একটু চমকে গেলাম। বহুরূপী হয়, ঠিক না মাসমিস? আমি তো বেমালুম ভুলেই বসেছি আমার সামনে জলজন্ত এক মানুষ বসে আছে। আমি এতটা মন্ত্রমুগ্ধের মতো সব চেয়ে চেয়ে দেখছি। আদ্রিস ভাইয়ার প্রশ্নের জবাব কি দেওয়া যায় তাই ভাবছি। তার চেয়েও বেশি ভাবছি ওনার এ প্রশ্ন করার কারণ। আমি আমতা আমতা করে বললাম, ঠিক বুঝলাম না আপনার কথা। আদ্রিস ভাইয়া এ কথার দিকে না গিয়ে অন্য কথায় গেলেন। ঠিক না মিশমিশ? আজকের আবহাওয়া, এই পরিবেশটা মাত্রাতিরিক্ত সুন্দর, তাই না? আমি খুশিতে গদগদ হয়ে বললাম,
তার বলতে এ আবহাওয়া এ পরিবেশের সাথে অন্য কিছুর তুলনা হয় না, একদম অতুলনীয়। ভুল বললে, এই পরিবেশের সাথে মানুষের রূপের তুলনা হয়। বরঞ্চ কিছু কিছু মানুষের রূপে পরিবেশের চেয়েও স্নিগ্ধ, সুন্দর, অতুলনীয়। শুধু তা পরখ করার নজর থাকলেই হয়। আদ্রিস ভাইয়ার কণ্ঠটা একটু অন্যরকম শোনালো, কেমন যেন নেশালো ধরনের। ধ্যাত, এমন হবে কেন? আমার মাথাটা আসলে গিয়েছে। তবে আদ্রিস ভাইয়ার কণ্ঠটা আমার মনে কোনো এক সূক্ষ্ম অনুভূতির ঢেউ তুলে দিল। সেই সূক্ষ্ম অনুভূতিটা কি তা ঠিক ধরতে পারলাম না, কিন্তু আদ্রিস ভাইয়ার কথার দিক পাল্টানো উচিত বলে মনে হলো। তাই কথা ঘোরানোর জন্য আমি বললাম, এভাবে বইটা চালাতে আপনার হাত ব্যথা করছে না? আদ্রিস ভাইয়া মুখ লুকিয়ে হেসে বললেন, একটু একটু অভ্যাস তো আছে, তাই সমস্যা হচ্ছে না। বাড়িতে আসলেই বুঝি নৌকা চালান? এখানকার সব বন্ধুরা মিলে রাতে নৌকা চালিয়ে আড্ডা দিই। কবে থেকে পারেন? বলে থাকতে ঝোঁকের বসে শিখেছিলাম, সেই থেকেই পারি। ও, আমি আর কথা বাড়ালাম না। কথা বাড়ানোর মতো আর কিছু নেই বলেই চুপ করে রইলাম। কিছুক্ষণ পর আদ্রিস ভাইয়া বললেন, মিশমিশ, সময়টা কি এখানে থমকে দিলে কেমন হতো? বন্ধ হতো না নিশ্চয়ই। আমরা বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। আজকের বিকেলটা ভোলার মতো নয়, বরং সারা জীবন মনে রাখার মতো কিছু অনুভূতি, কিছু মুহূর্তের সমন্বয় আজকের বিকেল। নিঃসন্দেহে অতুলনীয় এক বিকেল। রাতের খাবার খেয়ে ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে দিতে শরীরের একটা ঘুমো ঘুমো ভাব চলে এলো। চোখ জোড়া আর খোলা থাকতে চাইল না। ক্লান্ত শরীরের সাথে ক্লান্ত চোখ জোড়াও বন্ধ হয়ে এলো। সাথে সাথে চোখের সামনে ভেসে এলো সেই মুহূর্ত যখন আদ্রিস ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছিল, মিশমিশ, সময়টাকে এখানে থমকে দিলে কেমন হতো? মন্দ হতো না নিশ্চয়ই। কানের কাছে শুধু ওনার কণ্ঠে ঝংকার তুলতে লাগলো, সাথে মনেও যে কিছু একটা হতে লাগলো সেটাও টের পেলাম। তবে গুরুত্ব দিলাম না। এই অগুরুত্বপূর্ণ অনুভূতিকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, নিজেকে ছোট করার কোনো মানে হয় না। আমি এসবে কখনো নিজেকে জড়াইনি, সামনেও জড়াবো না। নিজের লিমিটের মধ্যে থাকতে জানি, আত্মসম্মানকে গুরুত্ব দিতে জানি। আর যেখানে সে আগে থেকেই অপর একজনের সাথে জড়িয়ে আছে, সেখানে আমার এসব অনুভূতির কোনো মানে হয় না। চোখ খুলে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। প্রাইভেট শেষে নদী বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে টিভি দেখতে বসলো। তার সাথে আমিও যোগ দিলাম। কিছুক্ষণ পর বড় মামি রুমে এসে নদীর উদ্দেশ্যে বলল, নদী, শুধু শুধু টিভি দেখছিস কেন? মিমকে নিয়ে একটু ঘুরে এলে তো পারিস। নদী সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, কোনো কাজ করতে হবে চাচি? নদীর এ প্রশ্নের জন্যই যেন বড় মামি প্রস্তুত ছিলেন। তিনি চাপা হাসি দিয়ে বললেন, মানে রাহেলা ভাবির জন্য তো একটু খাবার নিয়ে যেতে হবে তোকে রে। নদী চট করে উঠে দাঁড়িয়ে বলল, বুঝেছি তো, তোমার কথাবার্তার ধরন দেখেই বুঝতে পারি তুমি কি চাও। আর কি চলে তোমার মনে? বড় মামি মৃদু হেসে নদীর পিঠে হালকা চাপড় দিয়ে বলল, মেয়ে বলে কথা, মায়ের মনে খবর সে জানবে না তো কে জানবে? তুই মিমকে নিয়ে রাহেলা ভাবির বাড়ি গিয়ে খাবার দিয়ে আসবি, আর আমাদের নতুন বাড়িটাও দেখিয়ে আনিস, ওকে? কেমন? নদী বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। এরপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চলো মিমাপু, তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি কিছু না বলে নদীর দিকে তাকিয়ে মুচকি হেসে দিলাম। রাহেলা চাচি বড় মামিদের প্রতিবেশী, সম্পর্কে তারা কোনো আত্মীয় স্বজন নয়, অথচ ব্যবহারে মনে হবে তারা যেন আত্মীয়। নদীর সাথে অতি মিশুক ভাব, আমার সাথে যথেষ্ট আন্তরিকতার ভাব আমাকে এটা ভাবতে বাধ্য করেছে সে বাড়ির ছোট এক সদস্যর সাথে ইতিমধ্যে আমার একটু ভাবখাতে জমতে শুরু করেছে। ছোট্ট সে সদস্যের নাম পরি। নামটা যেমন মিষ্টি, দেখতেও তেমনি মিষ্টি। রাহেলা চাচির একমাত্র ছেলের একমাত্র মেয়ে সে। আমি যতটুকু সময় সেখানে ছিলাম তাতে মনে হয়েছিল পরি এবারে সকলের চোখের মণি। প্রচণ্ড ভালোবাসে তাকে সবাই। রাহেলা চাচির বাড়ি থেকে বেরিয়ে আমি আর নদী বড় মামিদের নতুন বাড়ি দেখার উদ্দেশ্যে হাঁটা ধরলাম।
1 মিনিটেরও কম সময়ে সেখানে পৌঁছে গেলাম। নতুন বাড়িটা পুরো ইট সিমেন্টের তৈরি। 1 তলা বাড়ি, 2 তলায় ছাদ বানানো হয়েছে। বাইরে থেকেই দেখতে পারলাম ছাদে রেলিং দেওয়া হয়নি, অবশ্য পরে দিবে হয়তো, কারণ বাড়ির কাজ এখনো অনেক বাকি। নদীর সাথে বাড়ির ভেতরে ঢুকে দেখলাম মাত্র ইট দিয়ে গাঁথুনি দিয়ে প্রতিটা রুম আলাদা করেছে। পুরো বাড়ির কাজ সম্পূর্ণ শেষ হতে এখনো কয়েক মাস সময় লাগবে। নদী একে একে আমাকে প্রতিটা রুম দেখালো। রান্নাঘর, ড্রয়িং রুম, ডাইনিং, বড় মামিদের রুম, ছোট মামিদের রুম, পলাশ ভাইয়ার রুম, আদ্রেশ ভাইয়ার রুম, নদীর রুম আর গেস্ট রুম, সব দিয়ে বাড়িটা বেশ বড় সড়ো। ছোট ভাইয়ের জন্যই বাড়িটা এত জলদি জলদি করা, নয় আরো পরে বাড়ি বানানোর কাজে হাত দিত আব্বু আর চাচ্চু। আদ্রিস ভাইয়ার রুমের দক্ষিণে জানালার কাছে দাঁড়িয়ে পড়তেই নদীর কথাটা শুনলাম আমি। তার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, ওনার জন্য এত জরুরি ভিত্তিতে বাড়ি করা কেন? নদী আমার সামনে জানালার কাছে এসে দাঁড়িয়ে বলল, ছোট ভাইয়ার বিয়ে দেবে তো, তাই নতুন বউ নতুন বাড়িতে এসে উঠবে, এজন্যই এত জরুরি ভিত্তিতে সব করা। আদ্রিস ভাইয়ার বিয়ের কথা শুনতেই আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। স্পষ্ট টের পেলাম আমার মনে ক্ষুদ্র এক কষ্টের অনুভূতি তৈরি হলো, কিন্তু এসব অনুভূতিকে পাত্তা দিলাম না আমি। না দেওয়ারও কারণ আছে। এইসব অনুভূতিকে পিষে গুঁড়িয়ে ফেললেই আমার জন্য ভালো, কারণ এই অনুভূতি ভুল জায়গায় ভুল মানুষের উপর তৈরি হচ্ছে। প্রথম প্রথম আদ্রিস ভাইয়ার স্টাইল, চেহারা দেখে ভালো লেগেছিল, কিন্তু এখন তা নয়। এখন ওনাকে দেখতে পারলেই ভালো লাগার অনুভূতি কাজ করে। এই অনুভূতিটা নতুন, একটু আলাদা। রোজ রোজ একটু একটু করে এই অনুভূতি আমি অনুভব করতে পারিনি। অনুভব করতে পেরেছি গতকাল। ভুল বললাম, এর আগেও একটু অনুভব করেছি, তবে তাকে পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করিনি। গতকালও এই অনুভূতি আমাকে জেঁকে ধরে। আমার মন এক প্রকার বাধ্য হয়ে এই অনুভূতিকে গুরুত্ব দিতে, কিন্তু আমিও কম নয়, মনের কথা মানব না, কারণ এই মন বেশিরভাগ সময় ভুল আর নিষিদ্ধ পথে পা বাড়ায়। এবারও তার ব্যতিক্রম নয়। চলো আপু, তোমাকে আমাদের পুকুর দেখাই। হঠাৎ নদীর কথায় হুঁশ ফিরে এলো আমার। আমি যে এতক্ষণ গভীর এক চিন্তায় মত্ত ছিলাম তা তাকে বুঝতে দেয়নি। ঠোঁটে মৃদু হাসি রেখা ফুটিয়ে তুলে বললাম, আচ্ছা চলো। নদী আমার হাত ধরে বাড়ি থেকে কিছু দূরে একটা বড় পুকুরের কাছে নিয়ে এলো। পুকুরটা পুরনো, বাড়ির কাছে, তবে নতুন বাড়ি থেকে দূরে। নদীর কথায় জানতে পারলাম পুকুরটা মেজ নানা ভাইয়ের ব্যক্তিগত ছিল, এখন তা 2 মামার হয়ে গিয়েছে। পুকুরটা বেশ বড়সড় আর গভীরও হয়তো। পুকুরে ঘাট বাঁধা আছে, সিঁড়িও আছে। আমি আর নদী গিয়ে ভেজা সিঁড়ির উপর বসলাম। কিছুক্ষণ পরে গোসল করব বলে নির্দ্বিধায় সেখানে বসে পড়লাম। আমরা বসেছি পানি থেকে 2 সিঁড়ি উপরে। সেখানে বসে পা দুটো পুকুরের পানিতে ডুবিয়ে রাখলাম। কি শীতল সে পানি! রৌদ্রতপ্ত এ দুপুরে পানির উপরিভাগ হালকা একটু গরম, তবে পা ডুবিয়ে দিলেই বোঝা যায় পানি কত শীতল। বেশি কিছুক্ষণ দুজনেই চুপচাপ সময় কাটালাম। হঠাৎ কোনোরূপ চিন্তা ভাবনা ছাড়াই নদীকে জিজ্ঞেস করলাম, আদ্রিস ভাইয়ের বিয়ে এত তাড়াতাড়ি দিবে যে? প্রশ্নটা করেই মনে মনে নিজেকে কয়েকটা গালি দিয়ে নিলাম। এ প্রশ্ন করার কোনো মানেই হয় না। কোনোরূপ চিন্তা ভাবনা ছাড়া কথাবার্তাটা বলা যে কবে ঠিক হবে আল্লাহ জানে। প্রতিবার এ নিয়ে আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়, তবুও নিজেকে শুধরে নিই না আমি। অত্যন্ত খারাপ একটা গুণ আমার। নদী কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, দাদি ছোট ভাই আর বউকে খুব দেখতে চায়। দাদির ভয় হলো যে সে মরার আগে ছোট ভাই আর বউকে আদৌ দেখতে পারবে কিনা। নানুর অবস্থা এতটাও খারাপ নয় যে মরার কথা বলবে। এমন খারাপ, তবে মাঝে মাঝে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। ছোট ভাইয়াকে দাদি খুব ভালোবাসে, তাই ভাইয়ার বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দিতে চায়। নদীর কথা শুনে কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। কিছুক্ষণ বাদে জানা সত্ত্বেও একটা প্রশ্ন করে বসলাম আমি, ওনার জন্য মেয়ে ঠিকঠাক, মানে উনি কি কাউকে পছন্দ করে, বা মামি ওনার জন্য কাউকে পছন্দ করে রেখেছে? এসব বিষয়ে আমি জানি না,
ভাইয়ার পছন্দ আছে কি না জানা নেই। এসব বিষয়ে কখনো কথা হয়নি, আর আমরাও জিজ্ঞেস করিনি। আর চাচির ব্যাপার হলো, সে মনের নজর দিয়ে মেয়ে খুঁজবে, কাউকে বলবে না। চাচির কোনো মেয়ে পছন্দ হলে ছোট ভাইয়াকে বলবে, আর ছোট ভাইয়ার সম্মতি জানালে তখন ঘটা করে সবাইকে পছন্দের মেয়ের কথা জানাবে। আমি একটু শব্দ করে হেসে বললাম, ভালোই তো তাহলে। নদী আরো কিছু বলতে চাইলো, কিন্তু বলতে পারলো না। তার আগে কে যেন বলে উঠল। এই ভর দুপুরে এখানে কি করছিস নদী? পরিচিত কণ্ঠস্বর কানে আসতে পেছনে ফিরে দেখলাম আদ্রিস ভাইয়া দাঁড়িয়ে আছেন, হাতে ফোন, দৃষ্টি ফোনের স্ক্রিনে। সবসময় ফোনে কি করেন উনিই জানেন। ওনাকে বেশিরভাগ সময় আমি ফোনের দিকে চেয়ে থাকতে দেখেছি। নদী ওনার প্রশ্নের জবাব দিল। দেখছো না বসে আছি, গপ্পগুজব করছি। আদ্রিস ভাইয়া এবার ফোন থেকে মাথা তুলে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, এখানে বসে এত কিসের গল্পগুজব? ওই বাড়ি নদীকে মাঝপথে থামিয়ে দিয়ে আমি বললাম, ওই বাড়ির বিষয়ে কথা বলছিলাম, কবে বাড়ি হবে, কবে সবাই উঠবে তা নিয়ে। এই বলে আমি লুকিয়ে ছোট্ট এক নিঃশ্বাস ফেললাম। নদী যদি বিয়ের বিষয়টা আদ্রিস ভাইয়ার সামনে তুলতো তাহলে সেটা খুব দৃষ্টিকটু দেখাতো। আর এভাবে ওনার বিয়ের বিষয়ে আমার কথা বলছি সেটা জানলে উনি উল্টাপাল্টা কিছু মনে করলে তখন আমার কথা হয়তো আদ্রিস ভাইয়ার হজম হয়নি। তাই তো আগের কুচকানো ভ্রুজোড়া আরও একটু কুচকে এলো। তবে মুহূর্তে সে ভ্রুজোড়া তার পূর্বের অবস্থা ফিরে পেল। এর কারণও আছে। কারণটা হলো ওনার ফোনে হুট করে একটা কল এলো। ফোনের স্ক্রিনের দিকে একবার তাকিয়ে আবারও আমার দিকে তাকালেন তিনি। সে অবস্থাতেই কল রিসিভ করে উল্টো পথে হাঁটা ধরলেন তিনি। আদ্রিস ভাইয়া চলে যেতেই আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। নদীর দিকে তাকিয়ে অভিযোগের সুরে বললাম, এভাবে ওনার সামনে বিয়ের কথা তুলতে গেলে কেন? আমরা বিশেষ করে আমি যে ওনার বিয়ের বিষয়ে কথা বলছি এটা উনি জানলে বিষয়টা খারাপ হয়ে যেত না? নদী কি বুঝলো খেয়ে জানে, একটু অন্যমনস্ক হয়ে বলল, তা তো ঠিকই বলেছ। নদীর এই অন্যমনস্ক ভাবটা আমার কাছে খুব একটা সুবিধার মনে হলো না। মেয়েটা কি কিছু ধরতে পারলো নাকি? গতকালের পর আদ্রিস ভাইয়ার সাথে আর দেখা হয়নি। দুপুর আর রাতের খাবার সময়ও না। কোথায় ছিল খেয়ে জানে। অবশ্য ওনার সাথে এখন কম দেখা করাই ভালো। যত কম দেখা হবে আমার অনুভূতিটা তত ভোঁতা হয়ে আসবে। কি অদ্ভুত না, নতুন নতুন এক অনুভূতির সাথে ভালোভাবে পরিচিত হওয়ার আগেই তাকে পিষে গুড়িয়ে ফেলতে ব্যস্ত আমি। অনুভূতিগুলোকে তীক্ষ্ণ সূক্ষ্ম করার বদলে ভোঁতা করতে ব্যস্ত আমি। এমনটাই করা উচিত আমার। এটাই আমার জন্য মঙ্গলজনক। আজ সকাল থেকে রাইসা ভাবির চোখে মুখে খুশির ছটা দেখা যাচ্ছে। কারণ অনেক দিন পর কেউ তার বাবার বাড়ি থেকে কিছু আনতে যাবে। রাইসা ভাবির চাচি নাকি বলেছে রাইসা ভাবির পছন্দের অনেক রান্না করেছেন তিনি, কিন্তু সে খাবার পাঠানোর মানুষ পাচ্ছে না। ভাবির একমাত্র চাচাতো ভাই শহরের দিকে গিয়েছে কাজে। আসতে আসতে দুপুর গড়িয়ে যাবে। এই গরমে তো আর এতক্ষণ খাবার ভালো থাকে না। তাই এ বাড়ি থেকে কাউকে ওই বাড়িতে গিয়ে খাবারগুলো আনতে বলেছে। পলাশ ভাইয়া অফিসের কাজে সকাল সকাল চলে গিয়েছে বলে ওই বাড়িতে এখন আদ্রিস ভাইয়াকে পাঠানো হচ্ছে। কিছুক্ষণ আগে বড় মামির সাথে ওই বাড়িতে পাঠানোর জন্য হাঁসের গোশত আর রুটি টিফিন বক্সে ভরে দিয়ে এলাম। ছোট মামি একটু অসুস্থ আর নদী বাড়ি নেই, এজন্যই বড় মামির কাজে একটু সাহায্য করতে পেরেছি। কাজ শেষ করে মাত্রই রুমে এসে বসলাম আমি। এক প্রকার হুড়োহুড়ি করে বড় মামি হুট করে রুমে এসে বলল, মিম রেডি হয়ে নাও। এ সময় কেন রেডি হব তা ঠিক বুঝতে পারলাম না। তাই বড় মামিকে জিজ্ঞেস করলাম, এ সময় রেডি হব কেন মামি? কোথায় যাব? বড় মামি ব্যস্ত হয়ে বলল, আহ, এত প্রশ্ন কেন করো? যা বললাম তাই করো। যাব এক জায়গায়। বড় মামির কথায় আর ফিরতে প্রশ্ন না করে বাধ্য মেয়ের মতো রেডি হয়ে নিলাম। আমাকে দেখে মামি বলল, চলো এবার। আদ্রিস সেই কখন থেকে বসে আছে। বড় মামির কথায় ছোটখাটো একটা ঝটকা খেলাম আমি। কথার মর্মার্থ উদ্ধার করতে না পেরে জিজ্ঞাসা করলাম, মানে কোথায় যাব আমরা?
বড় মামি আমার হাত ধরে বাইরে এনে বাড়ি থেকে বেরোতে বেরোতে বলল, আদৃশ বের হতেই যাচ্ছিল, তখন হঠাৎ রাইসা বলল তোমাকে ওর সাথে পাঠিয়ে দিতে, ওদের বাড়িটা একটু ঘুরে আসবে, আশেপাশে একটু ঘুরে আসবে, শুধু শুধু বাসায় বসে থেকে লাভ কি? ঘটনার আকস্মিকতায় আমি বনে গেলাম। কি রিয়াকশন দিব বুঝে উঠতে পারলাম না। এখন আদৃশ ভাইয়ার সাথে ওই বাড়িতে পাঠাবে আমাকে, ঘুরতে পাঠাবে। কি এক মহা যন্ত্রণা! যার কাছ থেকে দূরে দূরে থাকতে চাই সেই কাছে এসে পড়ে। সব কিছু এত দ্রুত হয়ে গেল যে আমি ওখানে যেতে মানা করারও সুযোগ পেলাম না। বড় মামি এটা আগে বললে যদিও মানা করার সুযোগ থাকতো, এখন তো তাও নেই। উঠানে বসে দেখলাম রাইসা ভাবি মাথায় ঘোমটা দিয়ে পেটের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে, আর আদৃশ ভাইয়া বাইকে বসে ভিউ মিররের দিকে তাকিয়ে দু হাতে চুল সেট করছেন। আমার উপস্থিতি হয়তো উনি টের পেয়েছেন, তাই তো এক নজর আমার দিকে তাকিয়ে আবারও নিজের কাছে মনোযোগী হলেন তিনি। রাইসা ভাবির পাশে এসে দাঁড়াতেই রাইসা ভাবি হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, যাও মিম, আমার বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসো, ওদিকে অনেক ঘোরার জায়গা আছে, এখান থেকে মাত্র ৮ ঘন্টার পথ। তুমি শুধু শুধু বাড়িতে বসে আছো বলে তোমাকে নিয়ে যাওয়ার আইডিয়াটা দিলাম, ভালো করেছি না? ভাবির প্রশ্নে আমার জবাব দিতে মন চাইল, মোটেও ভালো কাজ করনি ভাবি, উল্টো আমাকে নতুন এক মুসিবতের দিকে ঠেলে দিলে তুমি। এমনটা করলে কেন? এ জবাব মনেই থাকলো, মুখ ফুটে বের হলো না। বড় মামি এবার আমাকে বলল, বড় মামির কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। বাইকে চড়বো মানে? আদৃশ ভাইয়ার সাথে বাইকে চড়বো আমি? হতেই পারে না। এই মানুষটা থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছি, আর পরিস্থিতি নাকি ওনার কাছেই আমাকে ঠেলে দিচ্ছে। আমি কণ্ঠে যথাসম্ভব বিস্ময় প্রকাশ করে বললাম, বাইকে কেন, অটোতে যাব না? আমার এ বিস্ময়কর ভাব উপস্থিত কেউই হয়তো আশা করেনি, তাই তো তিনজনে একসাথে হেসে উঠল। বড় মামি হাসতে হাসতেই বলল, তোমার বড় মামা বলল বাইকে একটু সমস্যা হয়েছে বলে, তাই আদৃশকে নিয়ে মেকানিকের কাছে একটু ছেড়ে নিবে, যাওয়ার পথেই বলে সে দোকানটা পড়ে, সেখান থেকেই সারিয়ে আনবে। বাইকে সমস্যা থাকলে বাইকে যাওয়ার কি দরকার? সমস্যা থাকার পরও বাইক চলবে কি করে? আমার প্রশ্ন করা দেখে বড় মামি শব্দ করে হেসে বলল, বাইক চলতে কোনো সমস্যা হবে না, আর আদৃশ যেহেতু বের হচ্ছে আর ওদিকে যাচ্ছে, তাই বাইকটা নিয়েই যাক, বুঝেছো? বড় মামির যুক্তি মেনে নিয়ে ফুস করে এক নিঃশ্বাস ছাড়লাম আমি। বিরক্ত লাগছে সব, কি এক যন্ত্রণা! আজ সব এত অনিচ্ছায় হচ্ছে কেন? বাইরে যাব না তাও যাওয়া হচ্ছে, আদৃশ ভাইয়ার সাথে যাব না তাও যাওয়া হচ্ছে, বাইকে চড়বো না তাও চড়তে হচ্ছে। আর কি কি অনিচ্ছায় করতে হবে কে জানে। একরাশ বিরক্ত নিয়ে আমি বাইরের দিকে এগিয়ে গেলাম। চোখে মুখে হাজারো বিরক্তি প্রকাশ করেছি, তবে তা আদৃশ ভাইয়ার নজরে এলো না। খিটখিটে মেজাজ নিয়ে আদৃশ ভাইয়ার থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে বাইকে উঠে বসলাম আমি। ডান হাত নিজের পায়ের উপর রেখে বাম হাত রাখলাম বাইকের পেছনের ওই অংশে। আমার বসে পড়ার পরপরই আদৃশ ভাইয়া বাইক স্টার্ট দিলেন, তবে তা চালানোর আগে আমার উদ্দেশ্যে বললেন, কারো মার্ডার হলে আমি দায়ী না। বিনা দোষে আমাকে মার্ডারের সাজা দিলে আমি বলবো তুমি হাত গুটিয়ে বসেছিলে, সেফটি হিসেবে আমার কাঁধে হাত রাখোনি। আদৃশ ভাইয়ার প্রথম কথার আগামাতা বুঝতে না পারলেও পরের কথার মানে বুঝলাম। ওনার কাঁধে হাত রাখতে হাজারো অস্বস্তি এসে আমাকে ঘিরে ধরবে তা জানা আছে, তাই হাত না দিয়ে আগের মতোই রইলাম আমি। আমাকে এভাবে থাকতে দেখে আদৃশ ভাইয়া বললেন, মিশমিশ, আমার কাঁধে হাত রেখে ভরসা করতে পারো, ট্রাস্ট মি, খারাপ কিছু হবে না। এই চলার পথের সঙ্গী হিসেবে এটুকু ভরসা করতেই পারো, আশাহত হবে না। মাত্রই রাইসা ভাবির বাবার বাড়ি পৌঁছালাম। ৮ ঘন্টার পথ পার করতে সময় লেগেছে প্রায় ১ ঘন্টা, কারণ পথে মেকানিকের দোকানে বাইক সারাতে থামতে হয়েছিল। এ বাড়িতে আসার পর রাইসা ভাবির চাচি আমাদের বেশ খাতির যত্ন করলেন, তার আন্তরিকতা আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথমে আমাকে আর আদৃশ ভাইয়াকে একসাথে দেখে একটু ইতস্ত বোধ করেছিলেন উনি,
হয়তো আমাদের একসাথে খুব একটা ভালো চোখে দেখেননি উনি, তবে এই বিষয়টা যাতে আমরা বুঝতে না পারি সেজন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন। তবুও আমি সেটা ধরতে পেরেছি। আদ্রিস ভাইয়া বিষয়টা ধরতে পেরেছেন নাকি কে জানে। রাইসা ভাবির চাচি আমাদের নাস্তা দিয়ে বাকি রান্নাবাড়া শেষ করতে গেলেন। এদিকে যে উনি আমাকে বিপদে ফেলে গেছেন তা বোধহয় ওনার জানা নেই। একটা খাট, টিভি সেট, একটা আলনা আর একটা সোফা সেট নিয়ে রুমটা পরিপূর্ণ আকার ধারণ করেছে। ওই একটা সোফা সেটেই আমি আর আদ্রিস ভাইয়া পাশাপাশি বসে আছি। প্রচণ্ড বিরক্তি আর অস্বস্তি লাগছে আমার। কিছুক্ষণ আগে বাইকে চড়তে কম অস্বস্তি লাগেনি, সেই অস্বস্তি আবারও এসে আমাকে ঘিরে ধরল। মেজো নানু বাড়িতে থাকলে এতক্ষণে আমি এক ছুট দিয়ে এ রুম থেকে বেরিয়ে যেতাম, কিন্তু এখানে চাইলেও তা সম্ভব হয়ে উঠছে না। একটু নড়াচড়া করতেও অস্বস্তি লাগছে। মহা যন্ত্রণা তো। এভাবে রোবটের মতো নড়াচড়া ছাড়া কারোর পাশে বসে থাকা যায় নাকি? তবুও আমাকে বসে থাকতে হচ্ছে। বিরক্তির চরম মাত্রায় থাকলে হয়তো মানুষ একটা ঘরের প্রতিটা বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আমার ক্ষেত্রেও এমনটা হয়েছে। বিরক্তি আর অস্বস্তির চরম মাত্রায় আছে বলে এ ঘরের প্রতিটা জিনিস একদম জহুরীর নজরে পরখ করে দেখছি আমি। শুধু আমার পাশে বসা মানুষটাকে বাদ দিয়ে আমি সবই দেখছি। পুরো ঘরটা পরখ করে দেখতে দেখতে চোখ আটকে গেল বিছানার কাছের জানালায়। জানালাটা বন্ধ ছিল বলে চোখে পড়েনি হয়তো। আমি কোনোরূপ চিন্তাভাবনা ছাড়াই উঠে গিয়ে বিছানার কাছে এসে জানালাটার ধারে দাঁড়িয়ে পড়ি। জানালা খুলে দিতেই হুড় হুড় করে বাতাস ঘরের ভেতর প্রবেশ করে। কেটে যায় সমস্ত অস্বস্তি, বিরক্তি। সমাপ্তি ঘটে দম বন্ধ করা এক পরিবেশের। এতক্ষণ যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কিন্তু এখন স্বস্তি লাগছে, আরাম অনুভব করছি।